বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 1971 সালের 25 মার্চ সারাদিনই শেখ মুজিবুর রহমান ধানমন্ডিতে তাঁর 32 নম্বর সড়কের বাড়িতেই কাটিয়েছেন। ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীদের সাথে আলোচনা করেই তার সময় কাটছিল। বাড়ির নিচতলায় লাইব্রেরিতে বসে যাদের সাথে রাজনৈতিক আলাপ করছিলেন তারা হচ্ছেন তাজউদ্দিন আহমদ, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, গাজী গোলাম মোস্তফা এবং ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে এবং সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে এসব নিয়েই তাদের মধ্যে আলোচনা চলছিল। এর কারণ হচ্ছে ইয়াহিয়া খানের সাথে আলোচনা এরই মধ্যে ব্যর্থ হয়েছে। 25শে মার্চ শেখ মুজিবুর রহমানের বাসভবনে ছিল রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা। শেখ মুজিবুর রহমান সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছিলেন এবং তারা একে একে বিদায়ও নিচ্ছিলেন। শেখ মুজিবুর রহমানের জামাতা এবং শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া তখন সে বাড়িতে অবস্থান করছিলেন। তখনকার ঘটনাপ্রবাহ ওয়াজেদ মিয়ার একটি বইতে উঠে এসেছে। ওয়াজেদ মিয়া লিখেছেন, 25শে মার্চ সন্ধ্যে 7টার আগেই একে একে আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গদলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সাথে দেখা করে তার নির্দেশ নিয়ে চলে যান। ডক্টর ওয়াজেদ মিয়ার ভাষ্য অনুযায়ী 25শে মার্চ রাত 11টায় শেখ মুজিবুর রহমানের সাথে তার বাসার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কথা হয়েছিল তৎকালীন ছাত্রলীগের 3 প্রভাবশালী নেতার সাথে। এরা ছিলেন সিরাজুল আলম খান, আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজ। 25শে মার্চ শেখ মুজিবুর রহমান যখন তার রাজনৈতিক সহকর্মীদের সাথে আলাপ করছিলেন তখনই তাদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল যে সেদিন রাতেই কিছু একটা ঘটতে পারে। সেজন্য রাজনৈতিক সহকর্মীদেরও নির্দেশনা দেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক মইদুল আহসান তার মূলধারা 71 বইতে লিখেছেন, 25শে মার্চের সন্ধ্যায় যখন পাকিস্তানি আক্রমণ অত্যাসন্ন তখন শেখ মুজিব তাজউদ্দিনকে ঢাকারই শহরতলিতে আত্মগোপন করার নির্দেশ দেন যাতে শীঘ্রই তারা পুনরায় একত্রিত হতে পারেন। 25শে মার্চ বেলা 11টার দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজার অফিস টেলিফোন বেজে ওঠে। টেলিফোনের অপর প্রান্তে ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর এবং প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। টিক্কা খান টেলিফোনে খাদিম হোসেন রাজাকে বলেন, খাদিম, এটা আজই হবে। তখন খাদিম হোসেন রাজার পাশে বসা ছিলেন আরেক সামরিক কর্মকর্তা সিদ্দিক সালিক। উইটনেস টু সারেন্ডার বইতে মিস্টার সালিক লিখেছেন, টিক্কা খানের টেলিফোন খাদিম হোসেন রাজার মধ্যে কোনো উত্তেজনা তৈরি করেনি। তিনি হাতুড়ি পেটানোর জন্য তৈরিই ছিলেন। নিয়ম অনুযায়ী খাদিম হোসেন রাজা সে আদেশ পৌঁছে দেন আরও নিচের দিকে, অর্থাৎ তার অধীনস্থ সামরিক কর্মকর্তাদের কাছে। মুজিবকে আটকের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। গ্রেফতারের সময় নির্ধারণ করা হয়েছিল রাত 1টার সময়, কারণ এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিরাপদে ঢাকা থেকে করাচি পৌঁছে যাবেন। অপারেশন সার্চলাইট নামে বাঙালিদের ওপর গণহত্যা চালানোর পরিকল্পনাও করা হয় এ সময়। একদিকে গণহত্যা চালানো, অন্যদিকে শেখ মুজিবকে আটকের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তানি বাহিনী। শেখ মুজিবুর রহমানকে আটকের জন্য রাত 11:30 দিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা বেরিয়ে যায়, কারণ রাত 1টার মধ্যে মুজিবের বাড়িতে পৌঁছতে হবে তাদের। পথে যাবার সময় কিছু প্রতিরোধ হতে পারে এমন একটা ধারণা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ফার্মগেট আসা মাত্রই তারা প্রতিবন্ধকতার মুখে পড়েছিল। রাস্তায় গাছ ফেলে সেই প্রতিবন্ধকতা তৈরি করে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে সৈন্যরা শেখ মুজিবের বাড়ির দিকে অগ্রসর হতে থাকে। শেখ মুজিবকে আটক করতে গিয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জেড এ খান এবং মেজর বিল্লাল। সিদ্দিক সালিক লিখেছেন, শেখ মুজিবের বাড়িতে প্রায় 50 জন সৈন্য প্রবেশ করে। বাড়ির কম্পাউন্ডে ঢুকে স্টেন গানের গুলি চালিয়ে সৈন্য তাদের উপস্থিতি জানান দেয়। তারা চিৎকার করে মুজিবকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। সৈন্যরা এই সময় দরজা লক্ষ্য করে গুলি চালায়। তখন মুজিব ভেতর থেকে বেরিয়ে আসেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি এটার জন্য তৈরি ছিলেন। এর কয়েক মিনিট পরেই 57 ব্রিগেডের মেজর জাফর ওয়্যালেসে বলেন, বড় পাখিটা এখন খাঁচায় বন্দী,
অন্যরা তাদের বাসায় নেই। সে বাড়ি থেকে শেখ মুজিবুর রহমানকে আটক করে আর্মির গাড়িতে করে ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর শেখ মুজিবুর রহমানকে একটি আর্মি জিপে করে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হয়। এ সময় মুজিবের গায়ে একটি সাদা জামা ছিল বলে উল্লেখ করেন মিস্টার সালিক। সে রাতে শেখ মুজিবকে আদমজি স্কুলে বন্দি করে রাখা হয়। এর পরদিন তাকে নেওয়া হয় ক্যান্টনমেন্টের ফ্ল্যাগ স্টাফ হাউসে। সেখানে 6 দিন বন্দি থাকার পর শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মিয়ানওয়ালি কারাগারে বন্দি করা হয়। শেখ মুজিবকে আটকের পর তার ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে পরিবারের কোনো ধারণা ছিল না। এপ্রিল মাসের প্রথম দিকে তারা জানতে পারেন যে মুজিবকে করাচি নিয়ে যাওয়া হয়। ডক্টর ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছেন, একদিন পত্রপত্রিকায় পাকিস্তান সামরিক বাহিনীর 2 কর্মকর্তা প্রহরারত অবস্থায় করাচি বিমানবন্দরের লাউঞ্জে তোলা বঙ্গবন্ধুর ফটো সরকারের নির্দেশনায় প্রকাশ করা হয়। এই প্রথম জানতে পাওয়া যায় যে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে নেওয়া হয়েছে। শেখ মুজিবকে গ্রেফতারের পদ্ধতি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিমান যখন ঢাকা ছেড়ে যাচ্ছিল তখন শেখ মুজিব তার সিনিয়র সহযোগীদের সাথে বৈঠক করছিলেন। পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলী তার একটি বইতে লিখেছেন, আমরা সেখানে গিয়ে সকল সিনিয়র নেতাকে আটকের অনুমতি চেয়েছিলাম। এই পদক্ষেপটি নেওয়া গেলে আন্দোলন পূর্ণ শক্তি অর্জনের আগেই ধ্বংস করা যেত, তাহলে কোনো রক্তপাতও ঘটত না। কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে আমাদেরকে সে অনুমতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী 27শে মার্চ পাকিস্তান রেডিও থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার ঘোষণা আসে। সে ঘোষণায় বলা হয়, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার কয়েক ঘণ্টা পরেই শেখ মুজিবুর রহমানকে আটক করা হয়েছে। 1971 সালের অগাস্ট মাসে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ঢাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন যে পশ্চিম পাকিস্তানের কারাগারে শেখ মুজিবুর রহমানের বিচার শুরু হয়েছে। বেশ গোপনীয়তার মধ্য দিয়ে সেই বিচার শুরু হয়। তাকে পাকিস্তানের কোন জায়গায় রাখা হয়েছে সেটি কাউকে জানানো হয়নি। একদিকে যুদ্ধ এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চাপও বাড়ছিল। অন্যদিকে গোপন সামরিক আদালতে শেখ মুজিবুর রহমানের বিচারও এগিয়ে যাচ্ছিল। ডিসেম্বর মাসের 4 তারিখে শেখ মুজিবুর রহমানের বিচার শেষ হয়। ঠিক এর একদিন আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় ভারত। তখন সামরিক আদালতকে দ্রুত রায় দেওয়ার জন্য তাড়া দেয় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তখন যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায়, কিন্তু সে রায় আর ঘোষণা করা হয়নি বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। মিয়ানওয়ালি কারাগারটি ছিল লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজির জেলায়। সে কারাগারে যারা বন্দী ছিল তাদের সবাই ছিল সে এলাকারই লোক। শেখ মুজিবকে হত্যার জন্য ইয়াহিয়া খান নতুন আরেকটি ফন্দি আঁটেন। স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর শেখ মুজিব তার পশ্চিম পাকিস্তানে কারাজীবনের বর্ণনা দিয়েছিলেন সাংবাদিকদের কাছে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, মিয়ানওয়ালি কারাগারে বন্দীদের ক্ষুব্ধ করে তোলার জন্য 15 ডিসেম্বর তাদের বলা হয়েছিল যে বাঙালিরা A.K. নিয়াজিকে হত্যা করেছে। সেজন্য বন্দীদের কারাগারের ফটক খুলে দেওয়া হবে, তারা যাতে পরদিন ভোর 6টার সময় গিয়ে শেখ মুজিবকে হত্যা করতে পারে, যাতে সরকার যুক্তি তুলে ধরতে পারে যে ক্ষুব্ধ কারাবন্দীরাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটার 2 ঘণ্টা আগে অর্থাৎ ভোর 4টার দিকে শেখ মুজিবকে রক্ষার জন্য কারাগারের সুপারিনটেনডেন্ট তড়িঘড়ি করে তাকে সেল থেকে সরিয়ে নেন। শেখ মুজিবকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, কারাগার থেকে শেখ মুজিবুর রহমানকে সরিয়ে সুপারিনটেন্ডেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরেকজন পুলিশ কর্মকর্তার বাসায় নেওয়া হয়। যুদ্ধে পাকিস্তান পরাজিত হওয়ার পর দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মিস্টার ভুট্টোর সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিবকে পশ্চিম পাকিস্তানেই গৃহবন্দী রাখা হয়, তবে কোথায় রাখা হয়েছিল সেটি জানানো হয়নি। গৃহবন্দী অবস্থায় 17 দিন থাকার পর শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। তখন তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান। লন্ডনে একদিন অবস্থানের পর 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালের 14ই আগস্ট রাত 8টা নাগাদ ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে রাত 12টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়।
তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী AFM মুহিতুল ইসলাম। তিনি রাত ৩টা নাগাদ ঘুমাতে যান। এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলতে চেয়েছেন। মুহিতুল ইসলাম 2016 সালে মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। 2010 সালে BBC বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেন, এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম। ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলায় নেমে আসেন শেখ কামাল। মুহিতুল ইসলামের ভাষ্য ছিল এরকম, গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার, সেটি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড, চারিদিকে শুধু গুলির শব্দ। মিস্টার ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র 10 বছর। এ হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনেই। এ হত্যাকাণ্ডের বর্ণনা মুহিতুল ইসলাম দিয়েছিলেন এভাবে, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড, অর্থাৎ সবাই শেষ। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মিস্টার চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে BBC বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 1975 সালের 15ই আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান। জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়ার বাড়িতে পৌঁছার পর যে অবস্থা তিনি দেখেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে আমিন আহমেদ চৌধুরী BBC বাংলাকে বলছিলেন, জেনারেল জিয়া তখন একদিকে শেভ করেছেন, অপরদিকে শেভ করেননি। স্লিপিং স্যুটে তিনি দৌড়ে আসলেন। সাফায়াতকে জিজ্ঞেস করলেন, সাফায়াত কি হয়েছে? সাফায়াত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ান স্টেজড এ কু, অর্থাৎ 2টো ব্যাটালিয়ান কু করেছে। এর বাইরে কি হয়েছে এখন আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। অর্থাৎ জেনারেল জিয়া বলছিলেন, তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেনাবাহিনীর 2টো ব্যাটালিয়ান এ অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটির পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এই অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে থেকে জানানো সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি, সেটি আজও এক বিরাট প্রশ্ন। 1975 সালের 15ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বরের বাড়ির দিকে, কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে।
ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখনও সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী। সামরিক পোশাক পরা অবস্থায় মিস্টার চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা। মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এরকম: এই অভ্যুত্থানের পর অনেকে তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষী বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কিনা সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে ধরনের কিছু ঘটেনি। রক্ষী বাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত রক্ষী বাহিনীর সদর দপ্তরে। মিস্টার চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষী বাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। সেটির বর্ণনা দিতে গিয়ে মিস্টার চৌধুরী বলছিলেন, আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এটার সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। সেই হিসাবে সেনাপ্রধানের বাণী নিয়ে আমি এখানে এসেছি। হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সামগ্রিকভাবে 15ই আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। আমিন আহমেদ চৌধুরীর বর্ণনায়, খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা। সে থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস। 1975 সালে 15ই আগস্ট পরিবারের বেশিরভাগ সদস্য সহ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হন ঢাকায় তাঁর ধানমন্ডির বাসভবনে। 2 মে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে, ফলে এই দুজনেই কেবল প্রাণে বাঁচেন। স্ত্রী শেখ হাসিনা ও শ্যালিকা শেখ রেহানা যেভাবে পিতা, মাতা আর ভাইদের মৃত্যুর খবর পেয়েছিলেন তা নিয়ে লিখেছিলেন পরমাণু বিজ্ঞানী এবং শেখ হাসিনার স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়া। (1975 সালের 15ই আগস্ট দিনটি ছিল শুক্রবার। ভোর 6টার দিকে ওয়াজেদ মিয়ার ঘুম ভাঙে বেলজিয়ামে তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের স্ত্রীর ডাকে। কারণ জার্মানির বন থেকে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী টেলিফোনে জরুরি কথা বলতে চান। মিস্টার চৌধুরীর সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে পাঠিয়ে দেন, কিন্তু 2-1 মিনিট পর শেখ হাসিনা ফিরে তার স্বামীকে জানান যে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়ার সাথেই কথা বলতে চান। ওয়াজেদ মিয়ার বর্ণনা অনুযায়ী শেখ হাসিনাকে তখন ভীষণ চিন্তিত এবং উৎকণ্ঠিত দেখাচ্ছিল। টেলিফোন ধরার জন্য ওয়াজেদ মিয়া দ্রুত নিচে নামেন। তখন সেখানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মাথা নিচু করে পায়চারি করছিলেন সানাউল হক। ফোনের রিসিভার ধরতেই অপর প্রান্ত থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী বলেন, আজ ভোরে বাংলাদেশে কু হয়ে গেছে, আপনারা প্যারিস যাবেন না, রেহানা ও হাসিনাকে এ কথা জানাবেন না, এক্ষুনি আপনারা আমার এখানে বনে চলে আসুন। শেখ হাসিনার স্বামী প্রয়াত বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া তার বইয়ে এভাবে বর্ণনা করেছেন তখনকার ঘটনা প্রবাহ। 1993 সালে প্রকাশিত বইটির শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার ব্রাসেলস থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল। টেলিফোনে কথা বলার পর ওয়াজেদ মিয়া যখন বাসার উপরে যান তখন শেখ হাসিনা অশ্রুজড়িত কণ্ঠে ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে তার কী কথা হয়েছে। তখন ওয়াজেদ মিয়া স্ত্রীকে জানান যে রাষ্ট্রদূত চৌধুরী তাদের প্যারিস যাত্রা বাতিল করে সেদিনই জার্মানির বনে ফিরে যেতে বলেছেন। শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই কাঁদতে কাঁদতে বলেন যে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে যেটি ওয়াজেদ মিয়া তাদের বলতে চাইছেন না। আর তখন শেখ হাসিনা এবং শেখ রেহানা বলেন যে প্যারিসের যাত্রা বাতিল করার কারণ পরিষ্কারভাবে না বললে তারা সে বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন না। বাধ্য হয়ে ওয়াজেদ মিয়া তখন বলেন যে বাংলাদেশে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যার জন্য আমাদের প্যারিস যাওয়া যুক্তিসঙ্গত হবে না। এ কথা শুনে তারা 2 বোন কান্নায় ভেঙে পড়ে।
তাদের কান্নায় ছেলেমেয়েদের ঘুমও ভেঙে যায়। এভাবেই বর্ণনা করেছেন ওয়াজেদ মিয়া। সকাল 10:30টার দিকে তারা ব্রাসেলস ছেড়ে জার্মানির বনের উদ্দেশ্যে রওনা হন। বিকেল 4:30টার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় গিয়ে পৌঁছান তারা। সেদিন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন তৎকালীন ইউগোস্লাভিয়া সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ফ্রাঙ্কফুটে যাত্রাবিরতি করেন এবং পরে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় ওঠেন। ডক্টর কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার স্ত্রী এই তিনজন মিলে কান্নায় ভেঙে পড়া শেখ হাসিনা ও শেখ রেহানাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যান। বিষয়টিকে এভাবেই বর্ণনা করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া তার বইতে। তখন ড্রয়িং রুমে বসে ডক্টর কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী এবং ওয়াজেদ মিয়া উৎকণ্ঠিত অবস্থায় বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য রেডিও স্টেশন থেকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এরই ফাঁকে হুমায়ুন রশিদ চৌধুরীকে ঘরের বাইরে নিয়ে ওয়াজেদ মিয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কোনো কিছুই জানানো হবে না, এই শর্তে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে বলেন, বিবিসির এক ভাষ্য অনুসারে রাসেল ও বেগম মুজিব ছাড়া আর কেউই বেঁচে নেই এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত এক বিবরণীতে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর পরিবারের কেউই বেঁচে নেই। এমন অবস্থায় হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন, তিনি মনে করেছিলেন যে একমাত্র ভারতে আশ্রয় নেওয়াটা তাদের জন্য নিরাপদ হবে। 16ই অগস্ট ডক্টর কামাল হোসেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রার জন্য বন বিমানবন্দরে যান। বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার সময় ডক্টর ওয়াজেদ মিয়া ডক্টর কামাল হোসেনকে একটি অনুরোধ করেন। ডক্টর কামাল হোসেনের হাত ধরে ওয়াজেদ মিয়া বলেন, খন্দকার মোশতাক আহমদ খুব সম্ভবত আপনাকে পররাষ্ট্রমন্ত্রী রাখার চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার কাছে ওয়াদা করুন যে আপনি কোনো অবস্থাতেই খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে আপোষ করে তার মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। ডক্টর কামাল হোসেন তখন ওয়াজেদ মিয়াকে যে উত্তর দিয়েছিলেন সেটি ছিল এরকম, ডক্টর ওয়াজেদ, প্রয়োজন হলে বিদেশে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু কোনো অবস্থাতেই খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে এ ব্যাপারে আপোষ করে আমি দেশে ফিরতে পারি না। 16ই অগস্ট রাত 11টার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার স্ত্রী ওয়াজেদ মিয়াকে সাথে নিয়ে বাইরে যান। উদ্দেশ্য ছিল ওয়াজেদ মিয়াকে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া। নির্ধারিত স্থানে ভারতীয় দূতাবাসের সেই কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর হুমায়ুন রশিদ চৌধুরী ও তার স্ত্রী সেখান থেকে চলে যান। তখন ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা ওয়াজেদ মিয়াকে রাষ্ট্রদূতের বাসায় নিয়ে যান। তখন জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন একজন মুসলমান সাংবাদিক। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ওয়াজেদ মিয়াকে বলেন যে ভারত সরকারের কাছে তা ঠিক কী চান সেটা লিখে দিতে। এই কথা বলে রাষ্ট্রদূত একটি সাদা কাগজ ও কলম এগিয়ে দেন ওয়াজেদ মিয়ার দিকে। সেই কাগজে ওয়াজেদ মিয়া যা লিখেছিলেন সেটি ছিল এরকম, শালিকা রেহানা, স্ত্রী হাসিনা, শিশু ছেলে জয় ও শিশু মেয়ে পুতুল এবং আমার নিজের কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রাণ রক্ষার জন্য ভারত সরকারের নিকট কামনা করি রাজনৈতিক আশ্রয়। সেই কঠিন সময়ে ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা, শেখ রেহানার হাতে কোনো টাকা ছিল না। শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই $25 সাথে নিয়ে দেশ থেকে এসেছিলেন। রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে জিজ্ঞেস করেছিলেন তাদের কোনো টাকা পয়সা লাগবে কিনা। শেখ হাসিনার সাথে কথা বলে ওয়াজেদ মিয়া জানান 1000 খানেক জার্মান মুদ্রা দিলেই তারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। 18ই অগস্ট বন শহর থেকে 350 কিলোমিটার দূরে কার্লসরুয়ে শহরে যান ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা এবং শেখ রেহানা। সেখানে গবেষণা সংক্রান্ত কিছু কাগজ এবং বই ছিল ওয়াজেদ মিয়ার। এছাড়া আরও কিছু কাজ সম্পন্ন করার প্রয়োজন ছিল। 23শে অগস্ট সকালে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা ওয়াজেদ মিয়াকে টেলিফোন করে জানান যে ভারতীয় দূতাবাসের একজন ফার্স্ট সেক্রেটারি কার্লসরুয়েতে তাদের সঙ্গে দেখা করবেন। সেদিন দুপুরে 2টার দিকে ওই কর্মকর্তা ওয়াজেদ মিয়ার সাথে দেখা করে বলেছিলেন পরের দিন অর্থাৎ 24শে অগস্ট সকাল 9টায় তাদের ফ্রাঙ্কফুট বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা 24শে অগস্ট তাদের ফ্রাঙ্কফুট বিমানবন্দরে নিয়ে যান। তবে তাদের গন্তব্যের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে 25শে অগস্ট সকাল 8:30টার দিকে দিল্লির বিমানবন্দরে পৌঁছান শেখ রেহানা, শেখ হাসিনা, ওয়াজেদ মিয়া এবং তাদের 2 সন্তান। কিন্তু বিমানবন্দরে নামার পর তাদের প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল।
ভারত সরকারের 2 কর্মকর্তা দুপুরের দিকে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যান নয়াদিল্লির ডিফেন্স কলোনির একটি বাসায়। ওই বাসায় ছিল একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং 2টো শয়নকক্ষ, যার প্রত্যেকটির সাথে একটি করে বাথরুম। ওই বাড়ির বাইরে না যাওয়া, সেখানকার কারো কাছে পরিচয় না দেওয়া এবং দিল্লির কারো সাথে যোগাযোগ না রাখা, ভারতের কর্মকর্তারা এই 3টি পরামর্শ দিয়েছিলেন তাদের। ভারতে তখন জরুরি অবস্থা চলছিল। বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো খবরাখবর ভারতের পত্রিকায় ছাপা হচ্ছিল না। কাজেই তখনকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এভাবেই কেটে যায় তাদের 2 সপ্তাহ। ইতোমধ্যে ভারত সরকারের একজন যুগ্ম সচিব শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়াকে জানান যে তাদের একটি বিশেষ বাসায় নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। সেদিন রাত 8টায় ভারতীয় কর্মকর্তাদের সাথে ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসায় পৌঁছান। প্রায় 10 মিনিট পরে ইন্দিরা গান্ধী কক্ষে প্রবেশ করে শেখ হাসিনার পাশে বসেন। এরপর ইন্দিরা গান্ধী ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান 15ই আগস্টের ঘটনা সম্পর্কে তারা পুরোপুরি অবগত রয়েছেন কিনা। জবাবে ওয়াজেদ মিয়া রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বরাত দিয়ে রয়টার্স পরিবেশিত এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত 2টো ভাষ্যের কথা উল্লেখ করেন। তখন ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত এক কর্মকর্তাকে 15ই আগস্টের ঘটনা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানাতে বলেন। তখন ওই কর্মকর্তা ইন্দিরা গান্ধীকে জানান যে শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউই বেঁচে নেই। এই সংবাদ শুনে শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েন। ইন্দিরা গান্ধী তখন শেখ হাসিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার সময় ইন্দিরা গান্ধী যে কথাগুলো বলেছিলেন সেটি ওয়াজেদ মিয়া তার বইতে বর্ণনা করেছেন এভাবে। তিনি লিখেছেন, তুমি যা হারিয়েছ তার কোনোভাবেই পূরণ করা যাবে না। তোমার একটি শিশু ছেলে ও মেয়ে রয়েছে। এখন থেকে তোমার ছেলেকেই তোমার আব্বা আর তোমার মেয়েকে তোমার মা হিসেবে ভাবতে হবে। এছাড়াও তোমার বোন ও তোমার স্বামী রয়েছে তোমার সঙ্গে। এখন তোমার ছেলে মেয়ে এবং বোনকে মানুষ করার ভার তোমাকেই নিতে হবে। অতএব এখন তোমার কোনো অবস্থাতেই ভেঙে পড়লে চলবে না। ওই মেয়াদে 1976 সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এটাই ছিল শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার সঙ্গে ইন্দিরা গান্ধীর একমাত্র সাক্ষাৎ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ নিচ্ছি। ভালো থাকবেন।